যে শীতলকুচি ঘটনা যেটা হয়েছিল, যেমন ওই ঘটনায় 3টি এফআইআর হয়েছিল, তার মধ্যে গত যে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তার এগেনস্টেও একটা এফআইআর হয়েছিল ওই উস্কানি দিয়ে ঘটনাটা ঘটানোর জন্য। দুঃখের বিষয়, সেই ঘটনাটা কোনোদিন সিআইডি তদন্ত করেনি তৎকালীন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, তার এগেনস্টে স্পেসিফিক এফআইআর আছে। আমি বলবো যে সেই ব্যাপারটা যেন তদন্ত করে কেন সত্যিকারের শীতলকুচি ঘটেছিল এবং কিভাবে উস্কানি দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছিল সেটা যেন সামনে আসে। এই একই বক্তব্য এবারের বিধানসভার আগেও উনি বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ ছিল এবং এই ঘটনাটা ঘটতে দেয়নি, না হলে হয়তো আরও এরকম অনেক বড় বড় ঘটনা ঘটতে পারত। এবং আরেকটা কথা বলি যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে একজন মুখ্যমন্ত্রী কোনো মানে তার এসপি সম্পর্কে এই কথা বলতে পারে যে এই কেসে ওনাকে ফাঁসাও, তো সেই যখন রেকর্ডিংটা পরবর্তীকালে সামনে এসেছিল ওর জন্য মানে ওটা তো মানে উনি প্রকাশ্যে বলেছিলেন যে আমাকে ফাঁসাতে এবং সঙ্গে প্যারামিলিটারি ফোর্সের যারা অফিসার আছে তাদের ফাঁসানোর জন্য, যারা ওনার নিরাপত্তার দায়িত্বে থাকে সঙ্গে। ওটার জন্য ওটা যখন ইলেকশন কমিশন থেকে বা পুলিশ অফিস থেকেই কোথা থেকে লিক হয়েছিল, তার জন্য ওর জন্য আমার ওপর একটা কেস রেজিস্টার হয়েছিল। তো মোটামুটি জীবনে অনেক যাত্রা আমি পেরিয়ে এসেছি তারপরে। তো এরপরে আমার মানে যাত্রা এমনই একটা যাত্রা ছিল, সেখানে আমাকে দীর্ঘ সময় ধরে বাড়ি ছেড়ে দিয়ে আশ্রমে থাকতে হতো পরে 3 বছর। তো এই রকম জায়গায় মানে প্রত্যেক দিন সিআইডি বা কোনো একটা কাগজ আসতো, প্রত্যেক দিন মানে এমনিতে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট সাসপেনশন তো অ্যাপ্রুভ করেনি, তারপরেও যখন কম্পালসারি ওয়েটিংয়ে দিতে বাধ্য হয় তখন আমি কোনোদিন একদিনের জন্য অফিসে যাওয়ার সুযোগ পাইনি। এই ছিল আমার অবস্থা। তারপরে যখন আমি অসুস্থ ছিলাম আমাকে মেডিকেল বোর্ডে পাঠিয়ে দিয়েছিল যাতে চাকরিটা টার্মিনেট করা যায়। তো দর্শক শুনলেন দেবাশিস ধর, প্রাক্তন এসপি, প্রাক্তন আইপিএস, যিনি এখন এমএলএ হয়েছেন, বিজেপি এমএলএ। উনি আজকে বিধানসভাতে এই সব বলেছেন, যেখানে হাজির ছিলেন নতুন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীও। 2021-এর ঘটনা, শীতলকুচি ভোটের দিনে যেখানে গুলি চলেছিল, যেটাকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে, অনেক কিছু হয়েছে। আর উনি তখন এসপি ছিলেন, এসপি কোচবিহার। ওনাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, কারণ উনি সত্য কথাটা বলে ফেলেছিলেন। ওখানে সেন্ট্রাল ফোর্স যে গুলি চালিয়েছিল, কেন গুলি চলেছিল, গুলি চালাতে কেন বাধ্য হয়েছিলেন জওয়ানরা, সেটা উনি প্রকাশ্যে বলে ফেলেছিলেন। ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই মিডিয়ার সামনে উনি পরিষ্কার বলে দিয়েছিলেন। সেই জন্যে ওনাকেও বাধার চেষ্টা হয়েছিল। দর্শক, আমি দেখাবো, পুরনো সব বিষয় আছে আমার কাছে। যখন ঘটনা ঘটল তারপরে প্রথম মিডিয়াতে যেটা এসছিল ওনার ভার্সন, যে কী হয়েছে বিষয়টা, উনি তখন কি বলেছিলেন দর্শক আগে শোনাই, তারপরে ওই যে কল রেকর্ড যার কথাটা উনি বলছেন, যে কল রেকর্ডে ওখানে এক তো কল রেকর্ড কি করে এলো তার জন্য কেস, আর সেখানে বলা হচ্ছে এসপিকে ছাড়া চলবে না। আমি সেই কল রেকর্ড, পুরনো কল রেকর্ড, মানে মমতা ব্যানার্জির সঙ্গে ওনার দলের এক নেতার, ওই জেলার নেতার কথা হয়েছিল, সেই কল রেকর্ডটা আজকেও শোনাবো। আগে দর্শক আপনাদেরকে একটু শোনাই। ওই যে ঘটনা ঘটেছিল ভোটের দিনে, ঘটনা ঘটার পরে মিডিয়ার সামনে এসপি হিসেবে দেবাশিস ধর ঠিক কী বলেছিলেন, ঘটনার যে বিবরণ উনি ঠিক কী দিয়েছিলেন, দর্শক একটু শুনুন। 4 জন মারা গেলেন আজকে 126 নম্বর বুথ আন্ডার শীতলকুচি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, পিএস মাথাভাঙা। এখানে ভোট পর্ব মোটামুটি 9:30 অবধি ঠিকঠাক চলছিল, কিন্তু 9:45 নাগাদ একজন লোকাল ছেলে অসুস্থ হয়ে পড়ে। সে অসুস্থ হয়ে যাওয়ার পরে 2-3 জন তার চিকিৎসা করছিল, কিন্তু সেটা দেখে সিআইএসএফের 2-1 জওয়ান গিয়ে তাদের জিজ্ঞেস করে যে কি হয়েছে।
এটাতে একটা রিউমার ছড়িয়ে যায় যে তাকে হয়তো সিআইএসএফ এর জওয়ানরা মারধর করেছে। সেটা শুনে প্রায় 300-350 গ্রামবাসী, যাদের মধ্যে ম্যাক্সিমাম মহিলা, বিভিন্ন রকম তাদের হাতে লোকাল মেড অস্ত্রশস্ত্র ছিল, মানে দা, মানে খুন্তি বা এরকম ধরনের জিনিসপত্র ছিল, তারা তাদের ওপরে অ্যাটাক করে। সঙ্গে যে হোমগার্ড ছিল সে তারও আঘাত লাগে, এবং বিশেষ করে সেই সময় তাদের অস্ত্রশস্ত্র ছিনিয়ে নেওয়ার একটা সম্ভাবনা প্রচণ্ডভাবে চলছিল। তাদের সেই খুব আশেপাশেই কিউআরটি টিমটা ছিল, তারা রিইনফোর্সমেন্টের জন্য ডাকে। সেই সময় একটা তুমুল মারপিট বেঁধে যায়, এবং মারপিট বেঁধে যাওয়ার পরে এমন একটা পরিস্থিতির মানে সৃষ্টি হয় যেখানে ব্যালট ইউনিটও ছিনতাই হয়ে যাওয়ার ব্যাপারটা চলে আসে। তো সেই সময় সিআইএসএফ এর যে বাহিনী ছিল, ইনক্লুডিং দেয়ার কিউআরটি, তারা বাহিনীর 567C এরা ফায়ার ওপেন করে। 15 রাউন্ড ফায়ার হয়। 15 রাউন্ড ফায়ার হওয়ার পরে 4 জন মারা গেছেন। 4 জনই, তাদের বয়স 22 থেকে 25। লোকাল পার্সন হামিদুল মিয়া, সামিউল মিয়া, মনিরুল মিয়া এবং নূর আলম। এইটা আমরা পাচ্ছি যে এই 4 জন মারা গেছে, 3 জন ইনজিওর্ড হয়েছে, তার মধ্যে আরেকজনের বুলেট ইঞ্জুরি আছে। ওইসব মিয়ারা মারা গেছিলেন তো গুলিতে, মিয়ারা ব্যাস পেয়ে গেছিলেন এটাকে নিয়ে রাজনীতি করার একটা সুযোগ। আর ইনি তো বলে দিয়েছিলেন ওই কোদাল, মানে সব হোমমেড অস্ত্রশস্ত্র, কোদাল, দা ইত্যাদি সব নিয়ে সব ঘিরে ফেলা হয়েছিল, অস্ত্র ছিনিয়ে নেওয়ার একটা চেষ্টা চলছিল। তো সেই সময় গুলি চালাতে বাধ্য হয়েছেন জওয়ানরা, উনি তো বলে ফেলেছিলেন। তো ব্যাস, উনি মানে টিএমসি সুপ্রিমো যেটা চেয়েছিলেন যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে সেন্ট্রাল ফোর্সকে দায়ী করে এসপি বলবেন, আর না বলতে পারলে চুপ থাকবেন। তো উনি তো সত্য কথাটা বলে ফেলেছিলেন যে ঘটনা কি ঘটেছিল। ঘিরে ফেলা হয়েছিল সেন্ট্রাল ফোর্সকে। একটা ঘটনা, কেউ অসুস্থ হয়ে পড়েছিল, সেন্ট্রাল ফোর্সের যারা ছিলেন তারা জিজ্ঞাসা করছিলেন কি হয়েছে, না একটা গুজব রটিয়ে দেওয়া হয় যে সেন্ট্রাল ফোর্স মেরেছে, ব্যাস ঘিরে ফেলা হয়েছিল। এমন পরিস্থিতি যে অস্ত্র ছিনিয়ে তাদেরকেই মেরে ফেলা হতো। তো আত্মরক্ষার্থে তো তখন তো গুলি তো চালাতেই হবে, তাই না? সেন্ট্রাল ফোর্সের সেই অধিকার তো থাকে, সেন্ট্রাল ফোর্স বা যে কোনো ফোর্সের। তো এখন এই পুরো ঘটনা উনি বলে ফেলেছিলেন, তো ব্যাস টার্গেট হয়ে গেছিলেন। এবার দর্শক আমি ওটা শোনাবো যেটা বলছিলাম, যে কল রেকর্ডটা সামনে এসছিল যখন লাশ পড়ে গেছে, ব্যাস দারুণ মৌকা, বডিগুলোকে নিয়ে রাজনীতি করতে হবে। তো তখন এই টিএমসি সুপ্রিমো ওনার দলের এক নেতা পার্থপ্রতিম তাকে ফোন করেছিলেন। তো সেই কল রেকর্ড সামনে চলে এসেছিল, যে কোনোভাবে চলে এসেছিল সামনে। আমি দর্শক আজকে আরও একবার শোনাবো সেই কল রেকর্ড, দেখুন কি কথা হয়েছিল। মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডিগুলো এখন রেখে দাও, কালকে ডেড বডিগুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না। ঠিক 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 সব থাকবে, এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম চালাচি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো, ভুলে গেলে যাও। একদম আছি ফিল্ডে, আমি পড়ে আছি। এরা কারা করেছে? সিআরপিএফ। লোকগুলো কারা? আমাদেরই লোক। কাজ করো, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক এখনই স্টেটমেন্ট নিতে গেলে করবে না, ভালো করে এফআইআর করতে হবে, লয়ারের সাথে কনসাল্ট করে, যাতে এগুলো ওদের কমান্ডার থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সবকটা পাচ্ছে। এসপি কেও বাঁচাতে হবে, আইসি কেও বাঁচাতে হবে। ঠিক এখন মাথা ঠান্ডা করে ভোট করে দেবো, এজেন্টদের চেঞ্জ দাও। সব বুথে নিশ্চিন্তে কাজ করো। সব বুথে এজেন্ট আছে, দুটো যা গিয়ে বলে দেবো। আমি যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। মানুষ চারিদিক গিয়ে বলি যে চিন্তা করার কোনো কারণে ভোটটা না দিতে পারেন যাতে, তার জন্য এরা এরকম করবে। ওরা এনপিআর করবে, ওরা ডিটেনশন ক্যাম্প করবে, তাই একদম কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, শুনলেন দর্শক, এসপি মানে ইনি তখন এসপি ছিলেন, তো ইনার কথাও ওখানে বলা হয়েছিল। তো সেই সব কথাই আর কি উনি বলছিলেন। কেস তো হয়েছিল, তারপর ওনাকে বাড়ি ছেড়ে আশ্রমে থাকতে হয়েছে, সেসব যন্ত্রণার কথাও উনি আজকে বিধানসভাতে বলেছেন।
তো উনি এখন চাইছেন যে যে ঘটনা ঘটেছিল, কেন ঘটলো, কার জন্য ঘটলো, কার উস্কানিতে ঘটেছিল, তার তদন্ত হোক। নতুন মুখ্যমন্ত্রী এসছেন, সিআইডিকে দিয়ে সেই ঘটনার তদন্ত করুন, এটাই উনি চেয়েছেন। এখন দর্শক, এই যে উস্কানির কথা বলা হচ্ছে না, কার উস্কানিতে? টিএমসি সুপ্রিমো সেই সময়ে যেসব উস্কানি দিতেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে, আমি দর্শক একটা শোনাই, তাহলে বুঝবেন যে কেন ওনাকে দায়ী করা হবে না, বা এই যে এফআইআর করা হয়েছে বলা হচ্ছে ওনার বিষয়ে, তো সেটার কেন গুরুত্ব থাকবে না। দেখুন উনি যে বলতেন সেন্ট্রাল ফোর্সকে ঘিরে ধরা বা ইত্যাদি, দেখুন। আর সিআরপিএফ যদি গন্ডগোল করে, আমি আপনাদের মেয়েদের বলে দিচ্ছি, আপনারা ওদের ঘেরাও করে রাখবেন, একদল আর একদল ভোট দিতে যাবেন, একদল ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন, একদল ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন, ভোট নষ্ট করবেন না। সিআরপিএফ, সিএসএফ, সিপিএফ or your BSF or ITBT, no people should be allowed to beat the people, to kill the people, or to harass the people, or to harass my women, the girl child. Girl childদের অনেক molestationের কেস এসছে, মাথায় রাখবেন। Why they are molesting the girl child? That complaint is also has been lodged. Please take care. একদিকে ওই রকম ভয় দেখাতেন, মানে শিশুকন্যাকে হেনস্থা করা হয়েছে, তার অভিযোগ আসছে, অভিযোগ নথিভুক্ত হচ্ছে, এদিক দিয়ে ভয় দেখানো, মানে মিথ্যা কেসে ফাঁসানো, ভয় দেখানো। আর একদিকে ঘিরে ফেলার নিদান দিয়েছিলেন, একদল ঘিরে রাখবে আর একদল ভোট দেবে। আচ্ছা, সেন্ট্রাল ফোর্স কাউকে ভোট দেওয়া থেকে বিরত রাখে না ভোট দিতে সাহায্য করে? যদি কোনো অংশ বলে যে আমরা যেতে পারছি না, তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করে থাকে সেন্ট্রাল ফোর্স। তো ইনি বলছেন যে ভোট দিতে যদি না দেয়, আসলে তা না, সেন্ট্রাল ফোর্সকে ঘিরে ধরে যা খুশি করো, আর মেয়েদেরকে, মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথাটা উনি সবসময় বলতেন। তো এগুলো কি উস্কানি না? এগুলো কি উস্কানি ছিল না? অনেক শুধু এটা না, আমি তো একটা শোনাচ্ছি, এরকম ডিরেক্টলি অনেক উস্কানির কথা বলেছেন। আর মেয়েদেরকে লেলিয়ে দেওয়ার বিষয়ে একটা বক্তব্য দর্শক শোনাতে পারি। ঝগড়ুটে মেয়ে খুঁজতেন, ঝগড়ুটে মেয়ে, তাদেরকে সামনের সারিতে রেখে দেওয়া, তাদেরকে দিয়ে ঝগড়া বাঁধানো ইত্যাদি। দেখবেন ঝগড়ুটে মেয়েদেরকে উনি কীভাবে ওয়েলকাম করতেন। আমি চাই যদি সেরকম দরকার হয়, মহিলারা যারা ঝগড়ুটে মহিলা যাদের বলো তোমরা পাড়ায়, যারা শক্তিশালী মহিলারা, যারা ঝগড়ুটে মহিলা যাদের বলো তোমরা পাড়ায়, যারা শক্তিশালী মহিলারা, যারা ঝগড়ুটে মহিলা যাদের বলো তোমরা পাড়ায়, যারা শক্তিশালী, সেই মহিলারা যাবে বুথ কেন্দ্রে এজেন্ট হবে, মহিলাদের এজেন্ট করে দাও। আমি দেখছি কত বড় সাহস। আর রাতে পাহারা দেবে মেয়েরা আমার, এলাকায় ছেলেরা সাথে থাকবে, ছেলেরা পেছনে থাকবে, নারী বাহিনী আগে থাকবে। নারী বাহিনী শুনতে ভাল লাগে, নারী বাহিনী, মহিলারাও এগিয়ে যাবেন, ভালো কথা। কিন্তু ইনার কাছে নারী বাহিনী মানে তাদেরকে ওই দুষ্কৃতি পর্যায়ে ফেলে দেওয়া, আর সব সময় প্রত্যেকটা কথা ওই সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে থাকতো। সেন্ট্রাল ফোর্স যেহেতু ল অ্যান্ড অর্ডার মেনটেনের চেষ্টা করতো সেই সময়, তো ওনার সব সময় সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কথা থাকতো, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার মতো ভাষণ থাকতো। তো এগুলো কি উস্কানি না? এগুলো উস্কানি না? ফলে এই যে এফআইআর হয়েছে বলে যেটা বললেন দেবাশিস ধর, তো গুরুত্ব আছে। তো আমি তো দুটো বক্তব্য শোনালাম, নিশ্চয়ই আপনাদের হয়তো আরও অনেক বক্তব্য মনে পড়ছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে উনি কী ধরনের কথা বলতেন। তো ওই যে বলেছিলেন একদল ঘিরে ধরবে আর একদল যাবে, এই ঘিরে ধরার যে ব্যাপারটা, আর সেন্ট্রাল ফোর্স গুলি চালাতে পারে না, এই পারে না, সেই পারে না, এরকম অনেকবার বলেছিলেন। তো একদিকে সাহস দেওয়া যে যাও তোমরা যা খুশি করতে পারো, আর হচ্ছে ঘিরে ফেলার নিদান দিয়েছিলেন। তো ওই ঘিরে ফেলার কথা বলতেন, হয়তো সেদিন ওই দিন ওখানে ঘিরে ফেলা হয়েছিল, কিছু একটা গুজব রটেছে, তাতে ঘিরে ফেলা হয়েছিল। দিদিমণি বলেছেন না ঘিরে ফেলার কথা, তো ঘিরে ফেলে ঘিরে আর এরা দেখুন, ইনারা বলেন ঘিরে ফেলা, আর এমন হয়ে যায় না সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মানে ধরে আনতে বলে বেঁধে আনার ব্যাপারটা হয়ে যায়। তো দিদিমণি লাগাতার বলে গেছেন ভোট প্রচার পর্বে, ঘিরে ফেলবে, তোমরা ঘিরে ফেলবে, দেখবো কে কী করে। তো ঘিরে ফেলতে গিয়ে এমন ঘেরা হয়ে গিয়েছিলো যে কোদাল টোদাল নিয়ে পুরো মারমুখী অবস্থা। তো তখন নিজেদের জীবন বাঁচাতে হবে, তো আত্মরক্ষার ব্যাপারটা থাকে, তো সেই জন্য গুলি চালিয়ে দিয়েছিল, ব্যাস সেটাকে নিয়ে এবার শুরু হয়ে গেল রাজনীতি। আর দেবাশিস ধর তৎকালীন এসপি, তিনি যেহেতু ঘটনার পুরো বিষয়টা পরিষ্কার বলে দিয়েছিলেন
ওই দিনের দিনে। ফলে ওটাকে নিয়ে আর বেশি রাজনীতি সেই সময় করতে পারেননি, মেরে ফেলেছে। কারণ এসপি বলছেন না, এসপির ভার্সন সামনে চলে এসেছিল তো সেই থেকে রাগ হয়ে গেছিল এসপির। তো এসপি বলে দেওয়ার পরেও উনি স্বীকার করছিলেন না এরকম কিছু ঘটেছিল বলে উনি টোটাল ভোট পর্বে সেন্ট্রাল ফোর্স মেরেছে বলে গেলেন। আর যেহেতু ওই মিয়া ওই মুসলমানদেরকে লাগাতার ওই মালদা, মুর্শিদাবাদ তারপরে ভোট হয়েছে, সেই সব জায়গাতে সেন্টিমেন্ট সুরসুরি দেওয়ার চেষ্টা করছেন, সেই সব করে ভোট ফায়দা তুলেছিলেন। তারপর তো এসপিকে তো লম্বা একটা মানে যন্ত্রণা পোহাতে হয়েছে। এটাও নিশ্চয় মনে আছে 2024-এ উনি বিজেপির টিকিটে লোকসভার ভোটে প্রার্থী মানে ঘোষণা পর্যন্ত হয়ে গেছিল নামটা। কিন্তু এমন ওনাকে ডিস্টার্ব করার চেষ্টা হয়েছে যে এনওসি লাগে, যেহেতু রাজ্য সরকারের অধীনে কাজ করেছেন, যেসব কাগজপত্র লাগে সেগুলো দেওয়া হয়নি, ছাড়পত্র দেওয়া হয়নি। ফলে ওনার নাম ঘোষণা হওয়ার পরেও উনি প্রার্থী হতে পারেননি। সে রেজাল্ট যাই হোক, মানে রেজাল্ট যা হতো কিন্তু ওনার বিরুদ্ধে মানে এরকম করা হয়েছে, প্রার্থী পর্যন্ত করতে দেওয়া, মানে প্রার্থী পদ যেটা সেটাকে করতে দেওয়া হয়নি। তো পরে আরও সময় পেয়েছিলেন, বাকি কাজ উনি করে ফেলেছিলেন। ফলে বিধানসভার ভোটেতে আর কোনো সমস্যা হয়নি, প্রার্থী হওয়াতে প্রার্থী হয়েছেন, জিতেও গেছেন। কিন্তু প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আমিও জানি, আমারও ওনার সঙ্গে ব্যক্তিগত খুবই যোগাযোগ, আমি গেছিও ওনার বাড়িতে। ফলে অনেক কাহিনী আমি জানি, কি যন্ত্রণা ওনাকে ভোগ করতে হয়েছে। তো আজকে যখন অবস্থার পরিবর্তন ঘটেছে, সরকার উল্টেছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, ফলে এবার নিশ্চয়ই উনিও আশা করতে পারেন বা দাবি করতে পারেন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, কার উস্কানিতে ওই ঘটনা ঘটেছিল সেই মতো ব্যবস্থা নেওয়া হোক। আর এফআইআর তো হয়েই রয়েছে। দর্শক বলবেন, যা সব দেখলেন শুনলেন, আপনাদের কি মত, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।